স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। প্রতিবন্ধী মানুষের স্বাবলম্বী করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে মিরপুরে হয়েছে প্রতিবন্ধী উত্তরণ মেলা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন আয়োজন বেশ উপভোগ করছেন প্রতিবন্ধীরা। প্রতিবন্ধীরা কারো বোঝা নয়, তারাও পারে স্বাভাবিক জীবনে ফিরতে। এই লক্ষ্য নিয়েই মেলার আয়োজন করেছে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেলা ঘুরে দেখেন ঢাকা উত্তরের মেয়র। প্রতিবন্ধীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় আয়োজকদের এটি অব্যাহত রাখার অনুরোধ জানান মেয়র। মেলায় অংশ নিয়েছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংগঠন। প্রতিবন্ধীদের তৈরি বিভিন্ন সামগ্রী স্থান পেয়েছে মেলায়। যাদের জন্য এই আয়োজন, তারা বেশ আনন্দের সঙ্গেই উদযাপন করছেন। আমার অনেক ভালো লাগছে, আমি অনেক অনেক ভালো আর কি একটা আনন্দ উপভোগ করতেছি। আমাদের জন্য এগুলো আয়োজন আরও করা উচিত, আর আমরা আশা করি এরকম আয়োজন আমাদের এখানে প্রতি বছর হবে। মেলায় আসা প্রতিবন্ধী শিশুদের অভিভাবকরাও খুশি। মেলার মাধ্যমে আমার মেয়ে এনজয় করে, এটাই আবার আমরা কিছু কেনাকাটা করি, বাচ্চারা খুশি হয়। আন্তরিকভাবে কৃতজ্ঞ জানাই যে এরকম ভাবে যে একটা অনুষ্ঠান করতেছে এইসব বাচ্চাদের নিয়ে। আয়োজকরা বলছেন, প্রতিবন্ধীদের হতাশা থেকে বের করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই এই মেলার উদ্দেশ্য। তাদের জিনিসপত্র তারা বিক্রি করছে, জনগণের সঙ্গে তাদের একটা সরাসরি যোগাযোগ হচ্ছে ক্রেতার সঙ্গে। এতে করে তারা স্বাভাবিক জীবনের একটা স্বাদ পায়, আর 10টা-5টা স্বাভাবিক মানুষের মধ্যেই নিজেদেরকে তারা ভাবতে শিখে। সকলের জন্য উন্মুক্ত এই মেলা চলবে 10 ডিসেম্বর পর্যন্ত। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, আছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ভ্যালেরি টেইলর, এবং সঙ্গে আছেন শেখ সামিরা আক্তার শাপলা। তিনি নিচ্ছেন সেবা সেখান থেকেই। তবে আমরা সবার সঙ্গেই কথা বলবো, কারণ আমরা দেখতে চাই যে এই বিষয়টি নিয়ে বাংলাদেশ কী রকম কাজ করছে। শফিকুল ইসলাম, আপনার কাছেই প্রথমে আসতে চাই যে শাপলার মতো মানুষদের সংখ্যা আমাদের দেশে বাড়ছে এবং একই সঙ্গে নানানভাবেই পক্ষাঘাতগ্রস্ত মানুষ আছে, প্রতিবন্ধী মানুষ আছে। কেউ হয়তো জীবনে চলার পথে বিভিন্ন সময় হচ্ছে, কেউ হয়তো জন্মের থেকেই এটা আছে, কিন্তু তার জন্য রাষ্ট্রের প্রস্তুতি নানান রকম থাকতে পারে। আপনারা যেহেতু একটা পার্টিকুলার এরিয়াতে কাজ করছেন, চিকিৎসা পরিস্থিতির কি, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের যে অভিজ্ঞতাটা, যে প্রতি বছর এই ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগিয়ে যাচ্ছে, মানুষের মানসিকতার কি ধরনের পরিবর্তন হচ্ছে, সেটি আগে জানতে চাইবো। পরে আরো কিছু বিষয় অবশ্যই আছে। মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে, এটা একটা ইতিবাচক দিক। তবে প্রতিবন্ধিতা প্রতিরোধক যে বিষয়গুলো, এটা সময়ের পরিপ্রেক্ষিতে, আমাদের উন্নয়নের বিভিন্ন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বদলাচ্ছে। এক সময় ছিল যখন প্রতিবন্ধিতা হতো মাথায় অনেক ভারী চালের বস্তা বা গমের বস্তা বহন করার জন্য, সেটা কমে এসেছে। কিন্তু যে শাপলা আজকে আমাদের মাঝে যে উপস্থিত আছে, তার প্রতিবন্ধিতার সৃষ্টি হয়েছে আমাদের গ্রামেগঞ্জে যে ইজি বাইক চলছে, সেই ইজি বাইকগুলোর নির্মাণ ত্রুটির জন্য, সামান্য ত্রুটি যেটা সংশোধন করলেই এই ধরনের প্রতিবন্ধকতা প্রতিরোধ করা যায়। আরেকটা যেটা আপনি জানতে চাচ্ছিলেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে আমরা এই বিষয়গুলোকে সমাধান করার জন্য কিংবা সেবা দেওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতি বেড়েছে রাষ্ট্রীয়ভাবে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের 103টা কেন্দ্র রয়েছে, আমরাও আমাদের কেন্দ্র বাড়াচ্ছি। তবে চাহিদার তুলনায় যথেষ্ট বলে মনে হয় না। তবে একটা বিষয় হচ্ছে যে প্রতিবন্ধী একটা সময় পর্যন্ত মানুষের ভেতরে এরকম ছিল যে জিনিস ব্যাপারটা লুকিয়ে রাখার মতো প্রবণতা ছিল। সেখান থেকে অনেক বেশি বলা যায় যে এটা এখন রাষ্ট্রের উদ্যোগে হোক, মানুষের অনেকগুলি প্রতিষ্ঠান, আপনাদের মতো সিআরপি এবং অন্যান্য বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান আছেন যারা কাজ করছেন, ফলে ওই জায়গার মানসিকতা অনেক পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে রাষ্ট্রও কিন্তু আগের চাইতে এটি নিয়ে অনেক বেশি কথা বলছে, এগিয়ে আসছে। আজকে যেমন আমরা দেখছি যে মেলা হচ্ছে, মেলায় অন্তত এই মানুষগুলি কিন্তু তাদের মতো আসতে পারছে এবং এই মেইন স্ট্রিমিংয়ের ক্ষেত্রে হয়তো অবশ্যই এটা একটা বড় ভূমিকা রাখতে পারে। ভ্যালেরি, আপনার কাছে আসবো যে একটা লম্বা সময় ধরে বাংলাদেশে কাজ করছেন আপনি, এই সময়টার মধ্যে 0.1 যদি হয় আপনার শুরু এবং এখন যদি 0.10 হয় আপনার এখনকার সময়ে,
কিরকম পরিবর্তন দেখছেন সেখানে, আপনার প্রত্যাশার কতটুকু প্রতিফলন আছে? হ্যাঁ, নিশ্চয়ই অবস্থা বদলে হয়েছে আর অনেকটা ইমপ্রুভড হয়েছে, কোনো প্রশ্ন ওঠে না, এটা ডেফিনেট ইমপ্রুভমেন্ট। অ্যান্ড একটা ছোট জিনিস, 20-25 বছর আগে আমার মনে হয় অ্যাডভার্টিসমেন্টের নিচে কাজ দেওয়ার জন্য এখন quite often আমরা দেখি যে people with disabilities welcome to apply, and this is something that we wouldn't have seen some years back. So there are quite a few ways where definite improvements are taking place, but in the area where CRP works, this is very much jigisha, poriobashan, and there is so little really across the country. For the country of this sort of, the population of this size, just a little idea, where spinal injuries are concerned, in the UK, there happen to be 11 different centres just for spinal injuries. They're not vast, they're about 50 beds, but when we think in Bangladesh, it is just the one CRP working specifically and from the very start for people with spinal injuries, which is the injury that Shapler's had. So there's still, although there's lots of improvement, there's a tremendous amount more to do to give everybody who needs it the chance of treatment and rehabilitation. And obviously the whatever is achieved is fine, but we have to go a long way, and that has to be acknowledged first. We must be very complacent that we have done a lot of things, and সেইটা তো অবশ্যই আছে। এবং একই সঙ্গে সিআরপি হয়তো কাজ করার ক্ষেত্রে অনেক বেশি রিহ্যাবিলিটেশনের দিকে কনসেন্ট্রেট করছে, কিন্তু এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার দিকেও রাষ্ট্রকে অনেক বেশি সচেতন হওয়ার প্রয়োজন আছে। কারণ অনেক ধরনের পঙ্গুত্বই আছে যেটা আসলে দেখা যায় যে এটা ঠিক মানে এটা দৈব বলা যায় না, মানুষের অসচেতনতার কারণে। তো সেইটা রোধ করার জন্য আপনারাও কোনো ধরনের পরামর্শ বা সচেতনতামূলক কাজ করেন কিনা? Sorry, I'm not following your question. Whether there is any awareness program Thank you, so that thank you. this kind of accident doesn't happen, or we and can reduce it. Again, আরো অনেক বেশি কাজ আমরা করা উচিত, আরো অনেক জন সরকারও awareness-এর জন্য, because this plays such an important part. The cause of Shapler's accident, for example, is all about awareness. It's the easiest accident to prevent totally, but people don't know. The people driving the vehicles that cause it, unara janen na je ki bipod ase ei choto design fault in their vehicle, and this can often kill somebody on the spot or end with a broken neck and very widespread paralysis. So yes, a tremendous amount of awareness still needs to be done in all aspects of working with people with disabilities. I will get back to you to know how this awareness can be done, or what simple things can be done for, say, for easy bike. But before going back to you, I would like to talk with Shapla. Shapla, আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো এবং তার পরবর্তীতে পুনর্বাসন প্রক্রিয়াটা কেমন ছিল? আমি মাস্টার্স পরীক্ষার্থী ছিলাম। আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম ইজি বাইকে, মানে অটোর পিছনের সিটে আমি বসছিলাম, ড্রাইভারের পিছনের সিটে। সেখানে বসার পরে আমার ওড়নাটা গলায় পেঁচিয়ে স্পাইনাল কর্ডে ইনজুরি হয়ে যায়। সেখান থেকে আমার পুরো বডি অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। তারপরে আমি প্যারালাইজড অবস্থায় আমাকে রংপুর সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাকে সার্জারি করা হয়। তারপরে সেখান থেকে আমি সিআরপিতে আসি। সিআরপিতে আসার পরও আমার পুরো বডি অবশ ছিল। তারপরে অকুপেশনাল থেরাপি এবং ফিজিওথেরাপির মাধ্যমে আমি কিছুটা সুস্থ হই এবং আমি একটা এলবো ক্রাচ দিয়ে হাঁটতে পারি। তো এই যে যদি আপনার যে অভিজ্ঞতাটা, যে ইজি বাইক দিয়ে যাচ্ছিলেন এবং একটা অ্যাক্সিডেন্টের জন্য
এরকম হয়েছে, আপনাকে কি আপনার নিজের কখনো মনে হয়েছে বা অন্য কেউ কখনো বলেছে যে এই অ্যাক্সিডেন্টটা হয়তো আপনার জন্য এতটা মারাত্মক নাও হতে পারতো যদি কোনো সতর্কতা নেওয়া হতো এই ইজি বাইক তৈরির ক্ষেত্রে? না, আমাকে কেউ বলেনি। আমি আগে জানতাম না যে ইজি বাইকে উঠলে এরকম একটা মোটরের সাথে ওড়না পেঁচিয়ে আমি দুর্ঘটনায় পতিত হব। আমি সেটা কখনোই জানতাম না। জানলে আমি ইজি বাইকে উঠতাম না। কিন্তু এরপরেও তো আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে এই ধরনের দুর্ঘটনা আরো ঘটেছে, আমি আমরা যখন অন্তত ফলো করেছি যতটুকু। আমি যখন দুর্ঘটনায় পতিত হই তারপরে আমি জানতে পারি। কিন্তু আমি আশা করি যে আমার মতো যেন কেউ এই দুর্ঘটনায় পতিত না হয়। যদি অটো ভাইয়েরা যদি তাদের পিছনের ফাঁকা জায়গাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে, তাহলে এই দুর্ঘটনা আর হবে না কখনোই। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন এটা তাড়াতাড়ি সম্ভব করে ফেলে। হ্যাঁ, শাপলা, এই পুনর্বাসন প্রক্রিয়ার সময় আপনার অভিজ্ঞতাটা যদি বলেন যে এই প্রক্রিয়াটি কেমন ছিল। আমরা জানি যে এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ আপনি হয়ে ওঠেননি, কিন্তু যতটুকু এসেছেন এটাও খুব বড় একটা মানসিক শক্তির প্রয়োজন হয় ওই জায়গা থেকে এই জায়গাটায় চলে আসার জন্য। সেই ক্ষেত্রে সিআরপি যারা আপনার সঙ্গে কাজ করেছেন তারা আপনাকে কিভাবে সহযোগিতা করেন? সেখানে সিআরপির অবদান আমি শেষ করতে পারবো না। যেখানে ডক্টর ভ্যালোরি টেলর তার তার মানসিক চেষ্টার ফলে অনেক দূরে সিআরপি প্রতিষ্ঠানে এগিয়ে এসেছে। তারপরে উনি আমাদের মতো হাজার হাজার প্রতিবন্ধীদের আশ্রয় দিয়েছেন। তার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ এবং ঋণী। শাপলা, আমরা আবার আপনার কাছে আসব, আমরা একটা বিরতিতে যাব। শফিক ভাই, আপনার কাছে ফিরে আসব মূলত একটু জানার জন্য যে সামগ্রিকভাবে সিআরপির কার্যক্রম নিশ্চয়ই শুধু আমরাও জানি যে শুধু ঢাকায় এখন সীমাবদ্ধ নেই, অনেক জায়গায় বাড়ছে। এইটা যদি আমাদেরকে একটু একটা ধারণা দেন যে কোথায় কোথায় সিআরপির কার্যক্রমগুলি হচ্ছে এবং মানুষ সেবা নেওয়ার জন্য যেতে পারে। একটা বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছে। আশার বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। শফিকুল ইসলাম, যেটি জানতে চাচ্ছিলাম যে সামগ্রিকভাবেই আমরা এই ক্ষেত্রে কাজ কতটুকু করছি আর কি, বিশেষ করে মেইন স্ট্রিমিং এর ক্ষেত্রে যারা প্রতিবন্ধী আছে তাদেরকে, এবং আপনারা যে সেবাটা সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন সেইটা বা কতটুকু এ পর্যন্ত কতটা জায়গায় যাওয়া সম্ভব হয়েছে? হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের যানবাহন ব্যবস্থা প্রতিবন্ধীদের জন্য মোটেও সহায়ক না। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী মানুষদের জন্য এটা খুবই একটা সংকটজনক অবস্থা। তাছাড়া আমরা যাদেরকে নিয়ে কাজ করি, অর্থাৎ স্পাইনাল কর্ড ইনজুর্ড পিপল, এদের জন্য যে জায়গাতে ইনজুরিটা হচ্ছে তার যত তাড়াতাড়ি এবং যত কাছে সম্ভব যদি সেবাটা দেওয়া যায় তাহলে তার প্রতিবন্ধিতা কমে আসে। এই দুইটা জিনিস বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সিআরপি ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা প্রতিটি ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা আমাদের সেবাটার একটা সম্পূর্ণটা না হলেও আংশিকভাবে আমরা সেখানে নিয়ে যাব। এরই ধারাবাহিকতায় আমরা চিটাগংয়ে একে খান ফাউন্ডেশনের সহায়তায় আমরা চিটাগংয়ে একটা সেন্টার করেছি। বরিশালে কারসা ফাউন্ডেশন একটা আছে, তাদের সহায়তায় আমরা বরিশালে করেছি। রাজশাহীতে একজন ব্যক্তিগত উদ্যোগে আমাদের একটা জায়গা দিয়েছিলেন, সেখানে আমরা কেন্দ্র করেছি। অতি সম্প্রতি আমরা সিলেটে এক ভদ্রলোক আমাদের একটু জায়গা দিয়ে সহায়তা করেছেন, সেখানে আমরা শুরু করার প্রস্তুতি নিচ্ছি। পাবনাতে ডায়াবেটিক হসপিটাল আমাদের একটু জায়গা দিয়েছে, সেখানেও আমরা শুরু করার প্রস্তুতি নিচ্ছি। ঠিক সেরকমভাবে ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি আমাদেরকে একটু সহায়তা দিচ্ছেন, সো ময়মনসিংহ বিভাগের জন্য সেখানে আমরা চেষ্টা করছি, এবং রংপুর এবং খুলনাতেও একই ধরনের উদ্যোগ রয়েছে। এটার পাশাপাশি আমাদের আরেকটা সেবা, আমাদের অকুপেশনাল থেরাপিস্টগুলো আমাদের মানসিক প্রতিবন্ধিতায় যারা ভুগেন তাদের জীবনটাকে ইজি করার জন্য, একটা কমিউনাল লিভিংটাকে আরও ইজি করার জন্য তাদের একটা যথেষ্ট রোল রয়েছে। আমরা এখন চেষ্টা করছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এবং পাবনার যে আপনাদের মানসিক হাসপাতাল রয়েছে সেখানে আমাদের অকুপেশনাল থেরাপিস্টদের ইন্টারাকশনটা বাড়িয়ে এই মানুষগুলোকে কিভাবে সমাজের মধ্যে একীভূত করা যায়, পরিবারের মধ্যে একীভূত করা যায়, এবং তাদের জীবনটা আরও কিভাবে স্বাভাবিক করা যায় যতটুকু সম্ভব, সেই প্রচেষ্টা আমরা একটা উদ্যোগ নিচ্ছি। এরই পাশাপাশি আরেকটা যেটা আমরা সেবা দিয়ে থাকি সেটা হচ্ছে যে অঙ্গহানিজনিত কারণে কৃত্রিম অঙ্গ সংযোজনের মাধ্যমে তাদের জীবনটাকে আবার স্বাভাবিক করে তোলা। এই সার্ভিসটাও কিন্তু আমাদের দেশে অত্যন্ত দুর্বল। আমাদের দেশের
লেখাপড়া নাই, এর প্রশিক্ষণ নাই, যথেষ্ট দক্ষ জনবল নাই। তা আমরা যে এটার এডুকেশনটা শুরু করেছি এবং এই সেবাটাকে এখন আমরা সাভার থেকে দিচ্ছি, চিটং থেকে দিচ্ছি, এবং ইন্টারন্যাশনাল কমিটি ফর রেড ক্রসের সহায়তায় আমাদের যে বিভাগগুলোর কথা বললাম সেগুলোতে পর্যায়ক্রমে আমরা নিয়ে যাব। সামগ্রিকভাবে আপনি যেটা বললেন যে প্রতিবন্ধী মানুষদের আমাদের সমাজে একীভূত করার প্রয়াসে আমরা কতটুকু অগ্রসর হয়েছি, অবশ্যই অগ্রসর হয়েছি। সরকার যেভাবে চেষ্টা করছেন, পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো যেভাবে চেষ্টা করছে। আর একটা জিনিস একটু জানতে চাইবো, আজকে প্রধানমন্ত্রীও বলছিলেন যে প্রতিবন্ধীদেরকে যেন স্কুলে নিয়ে আসা যায়, সেটা একটা বড় জায়গা যেখানে আমরা খুব বেশি সফল হতে পারিনি। আপনাদের অভিজ্ঞতা কি মনে হয়, কোন কারণে বারবার সরকার থেকে এটা নানান ধরনের দিক নির্দেশনা দেওয়ার পরেও কিন্তু সাফল্য আসছে না, কোথাও আটকে থাকছে? এটার কয়েকটা দিক রয়েছে। ভ্যালেরি টেইলর প্রথমেই এই জিনিসটাকে সামনে রেখেই ইনক্লুসিভ স্কুল করেছিলেন, উইলিয়াম মেরিটেল স্কুল আমাদের সেখানে কাজ করছে। এটাকে যদি সামগ্রিকভাবে আমরা সবার জন্য প্রসারিত করতে চাই, তাহলে একদিকে যেমন সরকারি নির্দেশনা প্রয়োজন, সেটা আমাদের দেশে রয়েছে, তার সাথে সাথে ব্যক্তিগতভাবে এই প্রতিবন্ধীদের চাহিদার প্রতি এবং এই যে স্কুলের ছেলে মেয়েদেরকে তাদেরকে পাশাপাশি পড়াতে গেলে যেটুকু কেয়ার নেওয়া দরকার, সেই জ্ঞানের অভাব রয়েছে, দক্ষতার অভাব রয়েছে, এবং সাথে সাথে মানসিকতার অভাব রয়েছে। মানসিকতার অভাবটাই সবচেয়ে বড়, হয়তো সেখানেই আমাদের সবচেয়ে বেশি কাজ করা প্রয়োজন। আমরা ভ্যালেরির কাছে আবার ফিরে যাব, তবে শাপলার যেই সমস্যা, যেই অভিজ্ঞতার, সেইটাই একটু জানতে চাই, যে বিশেষ করে নানান রকম দুর্ঘটনাই ঘটছে, কিন্তু ইজি বাইকের দুর্ঘটনাগুলি হয়তো একটু সতর্ক হলে, একটু কাজ করলে আমরা এটা রোধ করতে পারি। সে নিয়ে নিশ্চয়ই আপনারাও অনেক কাজ করেছেন, একটু জানতে চাইব। অনেক আগে থেকে মাঝে মাঝে আমাদের রোগী আসছে, উনার গা এরকম ছিল, আর ফ্ল্যাটবেড রিক্সা আলাদা আলাদা ভেহিকলের ভিতরে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। বাট এটা নতুন ডিজাইন এই ইজি বাইক, আর এই গত 18 মাস আমার মনে হয়েছে প্রায় 35 যুবক, ইয়াং মহিলা আর মেয়ে ওনা দিয়ে স্ট্র্যাঙ্গলড হয়ে গেছে। আর যখন এটা হয় সাথে সাথে অনেকজন মরে যায়, আর আরও অনেকজন গা ভাঙছে, আর এখান থেকে সারা শরীর, দন্য হাত দন্য পা একেবারে অবশ, আর সারা জীবন উনার সাধারণত অবশ থাকে। আর পেশাব পায়খানা সেন্সেশন নাই, কন্ট্রোল নাই, সো আর একটা বড় সমস্যা, আর সেন্সেশন নাই। সো অনেকক্ষণ এক পজিশন বসে বা শুয়ে থাকে, চামড়া ফিলিংস নাই, সেই জন্য চামড়া নষ্ট হয়ে যাবে, and then বড় বড় pressure sore বলে হয়। So altogether it's a very, very devastating problem, and if only we can get to the root of the cause and prevent it. But আমরা দেখেছি যে এই ইজি বাইক ড্রাইভারের সিটের পিছনে একটা ফাঁক আছে 1 ইঞ্চি 2 ইঞ্চি চওড়া, আর যদি আমরা এই কাঠের ট্রায়াঙ্গুলার টুকরা ভিতরে রাখে, এই ফাঁকের ভিতরে, দেন এটা বন্ধ হয়ে যাবে। দেন এইভাবে ঢুকলে ইজি বাইকের ভিতরে কোনোভাবে লুজ এন্ড ভিতরে পড়া যায় না। অ্যান্ড দেন আমরা জাস্ট সিম্পল তার দিয়ে একটা ছিদ্র উপরে আছে, দেন আমরা সিকিউর করতে পারি ওই ইজি বাইকের ফ্রেমের সাথে। সো এখন, কারণ যখন আমরা নিজে চোখ দিয়ে দেখে, এই 3 সপ্তাহ আগে একজন 12 বছর মেয়ে আসছে বরিশাল থেকে, আর স্পেশাল দুঃখিত আমি মনে করি এটা ওনার বাবা নিজের ইজি বাইক, আর উনি severely paralyzed. আস্তে আস্তে আমরা দেখব যদি উনি লাকি, শাপলারের মতন। Shapler is one of the luckiest young women to not have the
spinal cord completely cut, and therefore she's been able to get this wonderful recovery. But so many people are not so lucky. And then, of course, when it's quite high, it involves breathing muscles, respiratory muscles, and this is life-threatening. So with this, so I thank you for allowing me to bring these strange demonstrations. আমার মনে হয় যে এটা যদি আমাদের দর্শকরা দেখেন এবং আমরা ওই তর্কে যাব না যে ইজি বাইক বৈধভাবে চলছে কি অবৈধভাবে চলছে, এটা দেখবে অন্য যারা এটার ল এনফোর্সার্স আছে তারা। কিন্তু এখন যেহেতু চলছে, ফলে এটার নিরাপত্তা যেসব মেজার্স নেওয়া দরকার সেগুলি অনেক বাড়ানো দরকার। ভ্যালেরি, আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটা বিরতির পর আবার ফিরে আসছি আপনার কাছে। আশা বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ ভ্যালেরি। আমরা যে জায়গাটিতে ছিলাম, একটু আরেকটা জিনিস জানতে চাই যে আপনি বলছিলেন ইজি বাইকের ক্ষেত্রে কিছু পরামর্শ, কিন্তু একই সঙ্গে ইজি বাইক ব্যবহারকারীদের, বিশেষ করে ইয়াং উইমেন, তাদের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা? ওড়না ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতাও তো এটা রোধ করতে পারে। Sorry, I'm not following the question. Advice for the So girls that the scarf should be used in a cautious In a way, so certain that it way. doesn't strangle. Yeah, thank you. We would advise, if both ends of the scarf are on the girl's lap and even held or even tied with a knot, just to prevent that loose end from falling into the wheel or the motor. Just in the wheel of a rickshaw can pull you out and do a lot of damage. যখনই আমরা রিকশায় উঠছি বা ইজি বাইকে উঠছি, ইয়াং উইমেনরা যাতে মনে রাখে যে আমার দুইটা ওড়নার মাথা এক জায়গায় আছে কিনা। এটা আসলে একটা হ্যাবিটের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে হয়তো, কারণ এটা অনেক ক্ষেত্রে খুবই একদম বলা যায় যে ফেটাল ইনজুরির কারণ হয়ে থাকে। অনেক সময় ফ্যাশনের জন্য দেখা যায় যে একটু ঘুরিয়ে দেয়া হচ্ছে, সেটাই মূলত দুর্ঘটনার বড় কারণ হয়ে যায়। Yes, and এটার আমাদের সুন্দর সুযোগ যে আপনার দর্শককে বুঝিয়ে দেওয়ার জন্য যে পরিবার মধ্যে যদি male members of the family, female members of the family, all the time reminding till the habit forms that girls will not perhaps put it round their neck and put it safely on their lap. গলায় কোনোভাবেই এটা জড়ানো যাবে না, এটা আসলে I think this is খেয়াল really রাখতে হবে সব সময়। তাহলে, কারণ আমরা কিন্তু অনেক সময় দেখি রিক্সাতেও এই দুর্ঘটনাটা ঘটে, কিন্তু রিক্সা যদি অতটা স্পিডি থাকে না, ফলে খুব মাইনর ইনজুরিজ বেশিরভাগ ক্ষেত্রে হয়। দু একটা ক্ষেত্রে অবশ্যই বড় ইনজুরির ঘটনাও ঘটে, কিন্তু ইজি বাইক যেহেতু অনেক স্পিডি থাকে, ও যখন অনেক দ্রুত এবং শক্তি সঞ্চয় করে, ফলে এটা আসলে প্রায় অনেক ক্ষেত্রেই দুর্ঘটনার মৃত্যুর কারণ হয়ে যায়, বা বেঁচে থাকলেও খুব মানে ভালোভাবে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না। It's true. It really is very, very dangerous, and it happens in such a short space of time. Yeah, that's why it's very in a very spar of moment, or yes, yeah, it certainly it happens. is. It certainly is. In the 35 patients that came to us, 2 were young expectant mothers, and they months later had their new babies, but one of them told us that she knew she couldn't look after the baby, and could we find the baby a home, which we did. And the other one has taken her baby home, but she can do so little because she's paralyzed permanently from the neck down. So it's her mother and her sister looking after this very young baby. So there are real tragedies attached to this. When I left the ward a few months back and went abroad, there were 2 little 10-year-olds in the ward, same cause of the accident, different accidents, but when you thought that in that split second the whole of their lives had changed. As we say, we're so happy that Shapla has a different story to tell, because শাপলা, আপনার কাছে একটু আসতে চাই যে এই দুর্ঘটনা রোধে যেটা ভ্যালেরি পরামর্শ দিচ্ছিলেন, অন্তত ওড়নাটা যেন কোনোভাবেই গলায় পেঁচানো না থাকে, এই ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। সেই ব্যাপারে আপনার অভিজ্ঞতা এবং অন্যদের প্রতি আপনার কি পরামর্শ? সেক্ষেত্রে আমি বলবো
যেন আমার ছোট মা ও বোনেরা ওড়না তারা সাবধানে পরিধান করে এবং আমার মতো যেন দুর্ঘটনায় আর পতিত না হয়। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেছি তারা যদি একটু সচেতনতা অবলম্বন করে তাহলে এই দুর্ঘটনা আর কখনোই হবে না। এবং সচেতনতার ক্ষেত্রে ভ্যালেরি যে পরামর্শগুলি দিল, যে যখন আমরা ইজি বাইকে উঠবো, রিক্সায় উঠবো, একটু খেয়াল করে নেওয়া যে আমার ওড়নাটা কিভাবে আছে, এবং সব সময়ের জন্য, এটা শুধুমাত্র ইজি বাইকে ওঠার জন্য না, যে আমি কখনোই গলায় ওড়না পেঁচাবো না, এটা একটা মানসিকতার মধ্যে, হ্যাবিটের মধ্যে নিয়ে আসা। কারণ আমরা কিন্তু অনেক কিছু এরকম হ্যাবিটের মধ্যে আছে। আমি যখন একটা আজান পড়ে তখন মাথায় ওড়না দেওয়া, এটা কেউ কাউকে বলতে হয় না, এটা আমার অভ্যাসের মধ্যে চলে আসা। ঠিক এরকমই কিন্তু অভ্যাসের কারণে এটা আমার আত্মরক্ষার জন্য একটা কৌশল, এবং সেই আত্মরক্ষার কৌশলটা আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো আমরা অনেকেই জানি না যে এইরকম ঘটনা ঘটে, এত বড় দুর্ঘটনার কারণ হয়ে যেতে পারে শুধুমাত্র আমার একটা অসতর্কতার জন্য। তো আমরা আমরা অবশ্যই মনে করব যে এই মানে অসতর্কতাটা আমরা যদি অনেক আগের থেকে নিজেদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা রোধ করা সম্ভব। জি। শাপলা, আর একটা জিনিস একটু জানতে চাইবো যে সিআরপিতে আপনার অভিজ্ঞতা, এবং তার পরবর্তী সময়ে যেহেতু আপনি খুব অল্প দিন, বলা যায় যে আপনার জীবনের মাত্র অল্প কয়েকটা দিন, কয়েকটা মাস যাবতই আপনি একটা সাহায্য নিয়ে চলাফেরা করতে হচ্ছে, আসলে ওয়ার্ল্ডটা কিভাবে চেঞ্জ হয়েছে আপনার কাছে সেটা জানা জরুরি। কারণ আমরা যারা স্বাভাবিক জীবনযাপন করছি, আমরা অনেক সময় কিন্তু ভিন্ন বিশ্বটা দেখি না। আপনি একটা জায়গায় যখন যাচ্ছেন, একটা বাড়িতে যখন ঢুকছেন, সেটার একটু খুব সংক্ষেপে অভিজ্ঞতাগুলি জানতে চাই, যে যখন আপনি এই দুর্ঘটনার আগের আপনি এবং পরের আপনি পৃথিবীটা কেমন পরিবর্তন হলো। আমি যখন সুস্থ স্বাভাবিক ছিলাম তখন তো আমার জীবনটা অন্যরকম ছিল। আমি কলেজে যাইতাম, অনেক আনন্দ করতাম, ফ্রেন্ড সার্কেলে ঘুরতাম। কিন্তু এখন দুর্ঘটনা হওয়ার পরে আমার জীবনের গতি অনেকটা থেমে যায়। আমি আর স্বাভাবিক জীবন হয়তো বা পাবো না। এক্ষেত্রে আমি সবসময় নিজেকে ছোট মনে করি, এবং যখন সিআরপিতে আসি তখন থেকে আমার ভালো লাগে। সিআরপির চিকিৎসা পেয়ে আমি অনেকটাই সুস্থ। সিআরপিকে আমি কিন্তু এই যে নিজেকে ছোট মনে হয়, সেটাকে বড় করার কোনো অনুপ্রেরণা পান? কারণ আমি যখন দেখি যে বিবিসির মতো টেলিভিশনে আপনার চাইতেও কম চলাফেরা করতে পারে, আসলে পা একদমই এরকম মানুষ কিন্তু ট্রাভেল শো হোস্ট করতেছে, তখন আমার কাছে মনে হয় ইয়েস, মানে এভরিথিং ইজ পসিবল। তা আমরা একটা বিরতিতে যাব। শাপলা, আমার মনে হয় যে অবশ্যই আমরা অনেক দূর এগিয়েছি, এবং আপনার ছোট মনে হওয়াটা হচ্ছে এইটা আমাদের ব্যর্থতা, যে আমরা ঠিক মতো পৃথিবীটাকে গড়তে পারছি না যেখানে ছোট মনে হওয়ার কারণ থাকে। সেই বিষয়গুলো আমরা অবশ্যই খুব সংক্ষেপে কথা বলবো একটা বিরতির পরে ফিরে এসে। আশা বাংলাদেশে নিচ্ছে আরো একটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। শফিকুল ইসলাম, আপনার কাছ থেকে একটু সামগ্রিকভাবে সিআরপির কর্মকাণ্ড কোন দিকে নিয়ে যাচ্ছেন, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমরা জানি ইতিমধ্যে যে পড়াশোনার ব্যাপারে, অর্থাৎ সিআরপি থেকে ডিগ্রি দেওয়া হচ্ছে এই পার্টিকুলার বিষয়ে, সেগুলিও কতটুকু এগিয়ে চলছে? হ্যাঁ, আমাদের হেলথ প্রফেশনালস তৈরি করার ব্যাপারে প্রথমেই তো ভ্যালেরি যে ইনস্টিটিউট তৈরি করেছিল, যেটা ঢাকা ইউনিভার্সিটির কনস্টিটিউয়েন্ট কলেজ হিসেবে কাজ করছে, তো সেখানে ব্যাচেলার প্রোগ্রাম ছিল। এখন আমরা মাস্টার্স ডিগ্রি দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, 2 ইয়ার্স রেগুলার প্রোগ্রাম ইন ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন সায়েন্সে। এবং রিহ্যাবিলিটেশন সায়েন্স প্রোগ্রামটা কিন্তু সার্ক ডেভেলপমেন্ট ফান্ডের সহায়তায় করা, এবং এখানে কিন্তু অর্ধেক স্টুডেন্ট আপনার সার্ক কান্ট্রিগুলো থেকে আসছে। এটা একটা দিক। আরেকটা, একটু আগে যেমন বলছিলাম যে অর্থোটিক্স অ্যান্ড প্রস্থেটিক্স, যে লেখাপড়াটা আমাদের দেশে নাই, এত একটা বিশাল জনগোষ্ঠীর দেশে, সেটা আমরা স্কুল শুরু করেছি এবং এটা 3rd ব্যাচ চলছে। ঠিক তেমনিভাবে স্পেশাল এডুকেশনের ক্ষেত্রেও আমাদের যেগুলো ওই যে একটু আগে যে ছাত্রছাত্রীদের ভর্তির ব্যাপারটা, প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের, সো তাদের টিচারগুলোর শিক্ষার ব্যাপারেও আমাদের একটা স্পেশাল এডুকেশন প্রোগ্রাম চলছে। এটার সাথে সাথে আমরা যেমন একটু আগে বললাম যে আমরা বিভাগীয় শহরগুলোতে যাওয়ার চেষ্টা করছি। আমাদের আরেকটা যেটা প্রোগ্রাম, আপনার কমিউনিটি বেসড প্রোগ্রাম, যেখানে প্রত্যেকটা
প্রতিবন্ধী মানুষের বাসায় যেয়ে যে আমরা যাদের রোগী ছিল তাদের পরবর্তী পর্যায়ে তাদের কি চাহিদা, তাদের কি সমস্যার সৃষ্টি হচ্ছে। এতদিন আমরা এটা প্রত্যেকের বাসায় যেতাম আমাদের কমিউনিটি ওয়ার্কার্সরা। এখন চেষ্টা করছি ডিজিটালাইজেশনের, অর্থাৎ আমাদের মোবাইল নেটওয়ার্কের 3G 4G নেটওয়ার্ক ব্যবহার করে ওই রোগীর বাসায় যে একটা এখন স্মার্টফোন নিয়ে যেয়ে সেখান থেকে সরাসরি আমাদের সেন্টারের বিশেষজ্ঞদের সাথে ভিডিও লিংকের মাধ্যমে তার সমস্যাটা সরাসরি জেনে ওখানেই সমাধান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর ফলে হচ্ছে যে আমরা এখন আরও বেশি মানুষের বাসায় যেতে পারছি, বেশি সুযোগ দিচ্ছি। এছাড়াও আরেকটা যেটা করছি যে আমাদের প্রতিবন্ধী মানুষদের নিয়ে যে আমাদের সংগঠন আছে উপজেলা ভিত্তিক, তাদেরকেও আমরা ডিজিটালাইজেশন করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর দপ্তরের A2I প্রোগ্রামের আন্ডারে UNDPর সহায়তায় ওই কেন্দ্রগুলোতে এখন অনেকটা সেন্টার হিসেবে কাজ করছে। ওখানে কিছু আপনার হার্ডওয়্যার দেওয়া আছে, কিছু সফটওয়্যার আছে। ঢাকা ইউনিভার্সিটির সহায়তায় আমরা ওখানেও কিছু এডিশনাল ইকুইপমেন্ট দিচ্ছি, যেখান থেকে একজন এসে তার যে সমস্যাটা সরাসরি ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবে। মানে আপনারা চাচ্ছেন যে আরো বেশি মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে। ভ্যালেরি, আমার কাছে একদম সময় খুব বেশি নেই, কিন্তু অল্প সময় আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে অনেক কাজ করছেন সেটাতে সহযোগিতার জন্য বা এটাকে আরো ইফেক্টিভ করার জন্য বাংলাদেশের সামগ্রিকভাবে আর কি কি উদ্যোগ আপনি আশা করেন সরকারের পক্ষ এবং বেসরকারি পক্ষ? Especially আমাদের এটা ওই ডিভিশনাল টাউনস, এখন যে জায়গায় যে সিআরপি একটা ডিভিশনাল সেন্টার আছে, সো চিটাগং, রাজশাহী আর বরিশাল, অলরেডি আমরা পারমিশন পেয়েছি মিনিস্ট্রি অফ হেলথ থেকে একটা ছোট স্যাটেলাইট ইউনিট the government medical college hospital at ভিতরে, their orthopedic ward, কারণ একটা সেন্টার সবাই আসলে আমরা এত লোক রাখতে পারি না, নাম্বার ওয়ান, বাট অলসো যখন স্পাইনাল ইঞ্জুরি হয়, traveling, you should try and keep the person absolutely flat. মানে developed countries হাসপাতাল থেকে আপনার এখানে পাঠানোর চাইতে বরং হাসপাতালেই যদি এটা করা যায় তাহলে অনেক বেটার। Yes, and so this is our great hope, that in those satellite units we will be able to see more people in the early stages from all over the country, and then at a later stage can bring them for more rehabilitation to Sava, to Manikganj, where we hope to have a bigger rehabilitation and vocational training center. সো এক ধরনের স্ক্রিনিং এর মধ্য দিয়েও এটা হতে পারে, অর্থাৎ যাদের কম প্রয়োজন তাদেরকে ওখানেই শেষ করে দেওয়া এবং যাদের আরো বেশি প্রয়োজন তাদেরকে সাভার অথবা অন্যান্য জায়গায় নিয়ে আসা। ভ্যালেরি, শফিকুল ইসলাম এবং শাপলা, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। Thank you. এই ছিল আজকের আশার বাংলাদেশে আমন্ত্রণ, আমাদের পরের আয়োজন।